আসসালামু আলাইকুম। সততা মেডিকেল এডমিশন প্রকল্পের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে মানব শরীরতত্ত্ব সমন্বয় ও নিয়ন্ত্রণ, অর্থাৎ জুলজির আমাদের অষ্টম চ্যাপ্টারটা আমরা পড়বো আজকে। তো চলো আমরা শুরু করি। আমরা আমাদের ফ্রি ক্লাসে যে ক্যাম্পেইনটা ছিল 35 দিনে, সেটা শেষের দিকে চলে আসছি। তো আজকে আমরা এই অধ্যায়টা পড়বো। তো শুরুতে আমাদের এই অধ্যায় শুরুতে আছে আমাদের স্নায়ুতন্ত্রের কাজ। তো স্নায়ুতন্ত্রের কাজের মধ্যে কি আছে? উদ্দীপনা সাড়া প্রদান, কাজের মধ্যে সমন্বয় সাধন, দেহের সাম্যাবস্থা বজায় রাখা, সংবেদী অঙ্গসমূহ কার্যকর রাখা, তথ্য সংরক্ষণ, বিভিন্ন কাজের সঙ্গে সম্পর্কিত হওয়া। তো এগুলো হচ্ছে তোমার আমাদের ব্রেইন, নার্ভাস সিস্টেম, এগুলো কী কাজ করে এগুলো তোমরা নিজেরা পারো এবং বোঝো। এখান থেকে নবীনকে আসার সম্ভাবনাও কম। তো এটা আমরা স্কিপ করে যাই। সামনে আসুন, নিউরনে আসি। তো নিউরন কি আছে? এখন নিউরনের একটা ছবি তোমাদের আমি দেখাই। দেখো, এটা হচ্ছে একটা নিউরনের ছবি। নিউরনের কি কি অংশ আছে? নিউরনের মূলত দুইটা অংশ কি? একটা হচ্ছে আমাদের এই কোষ দেহ, আর এটা হচ্ছে আমাদের প্রলম্বিত অংশ। এই যে এই সবগুলো শাখা প্রশাখাগুলো হচ্ছে প্রলম্বিত অংশ। ঠিক আছে? তো প্রলম্বিত অংশ আবার দুই প্রকার কি? কোষ দেহের চারিদিক থেকে এই যে ছোট ছোট যে শাখা প্রশাখা বের হয়েছে, এই ছোট ছোট শাখা প্রশাখা যেগুলো বেরিয়েছে না, এগুলোকে আমরা বলবো ডেনড্রাইট। আর এই যে বড় যে লম্বা যে শাখাটা বেরিয়েছে এটাকে বলবো এক্সন। ঠিক আছে? তারপরে এক্সনে আবার কিছু বিষয় আছে। দেখো এক্সনটা দেখো তোমরা, এই এক্সনটা আবার দেখো একটা আবরণ দিয়ে আবৃত। দেখছো এই যে আবরণটা দেখতেছো, এই আবরণটা দেখতেছো, এই যে আবরণটা দেখতেছো, এই আবরণ দিয়ে আবৃত। তো এই আবরণের মাঝখানে মাঝখানে আবার গ্যাপও আছে। তাহলে এই গ্যাপগুলোকে কি বলে? র্যানবিয়ারের পর্ব বলে। ঠিক আছে? আর এই আবরণটা কি আবরণ? এটা হচ্ছে নিউরিলেমা আবরণ। তাহলে নিউরিলেমা আবরণ আর একজনের মূল অক্ষের মাঝখানে আবার নিউরিলেমা আবরণ আর একজনের মূল অক্ষের মাঝখানে আছে, এটা প্রোটিন ও ফ্যাট নির্মিত স্তর আছে। এটাকে কি বলা হয়? মায়ালিন শীট বলা হয়। তাহলে কি কি পড়লাম? মায়ালিন শীট পড়লাম, নিউরিলেমা পড়লাম, সাথে র্যানবিয়ারের পর্ব পড়লাম। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে দেখো একজনের যে শেষ প্রান্তে যে শাখাগুলো আছে সেগুলোকে টেলোডেন্ড্রিয়া বলে। টেলোডেন্ড্রিয়া কি তোমার দেখাই আমি। দেখো এই যে শেষ মাথায় দেখো এই যে শাখা প্রশাখা ভাগ হয়ে গেছে না একশনটা, এগুলোকে বলে টেলোডেন্ড্রিয়া। ঠিক আছে? ওকে। ঠিক আছে, তাহলে এই আমাদের পড়া। আরেকটা জিনিস আছে নিসল দানা। নিসল দানা কি? আমাদের দেখো এই যে আমাদের যে কোষ দেহটা আছে আমাদের এক্সনের, সরি এক্সনের না, কোষ দেহের, হ্যাঁ কোষ দেহ মানে নিউরনের। দেখো এই নিউরনের যে কোষ দেহটা আছে, এইটা মাঝখানে এরকম ছোট 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 দানা দেখা যায়। এই দানাগুলো কীভাবে তৈরি হয় বলো তো? এই দানাগুলো কীভাবে তৈরি হয়? এই দানাগুলো তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর আমাদের পলিরাইবোজোম মিলিত হয়ে। তাহলে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর পলিরাইবোজোম মিলিত হয়ে যে ক্ষুদ্র ক্ষুদ্র দানা আমার তৈরি হইতেছে, সেগুলোকে বলা হয় নিসেল দানা। তাহলে নিসেল দানা কোথায় পাওয়া যায়? আমার নিউরনের কোষ দেহে পাওয়া যায়। ঠিক আছে? তো এখান থেকে আমার এই কটাই পড়া, বেশি পড়া নাই, দেখো অল্প পড়াই। একজন ও ডেন্ড্রনের পার্থক্য তোমরা আশা করি পারবা। তোমরা একজন ডেন্ড্রনের পার্থক্য পারবা। এবার আসি আমরা প্রলম্বিত অংশের উপর ভিত্তি করে নিউরন কয় প্রকার, এটা আমরা দেখব। চলো আমরা ছবির মাধ্যমে দেখি। এই যে এখানে ছবিটা দেখো, এই ছবিতে দেখো এইটার কোনো কিয়া নাই, ডেনড্রাইট নাই। ঠিক আছে? ডেনড্রাইট নাই, শুধুমাত্র একটা এক্সন আছে। তাহলে এটার পোল কয়টা? পোল মাত্র একটা মাত্র এক্সন, একটা মাত্র পোল। আর এটাতে দুইটা এক্সন মানে কি? দুইটা পোল। তাহলে এটা হচ্ছে ইউনিপোলার আর এটা হচ্ছে বাইপোলার। এটা হচ্ছে সিউডো ইউনিপোলার, এটা সিউডো ইউনিপোলার। কারণ কি? কারণ হচ্ছে দেখো এটার আসলে কিন্তু একটা মাত্র পোল, মানে একটা মাত্র এক্সন বেরিয়েছে, একটা মাত্র এক্সন বেরোয় পরে দুই ভাগ হয়েছে। কিন্তু দেখতে কিন্তু এটা বাইপোলারের মতো, আসলে ইউনিপোলার, দেখতে বাইপোলারের মতো। সেজন্য এটা লুকাইতে হবে এক পোলার না, সেজন্য এর নাম দিচ্ছে সিউডো ইউনিপোলার। আর মাল্টিপোলার নিউরন হচ্ছে যে নিউরনটা তোমরা এইমাত্র দেখলে গঠন গঠন আদর্শ নিউরন, যেটা যে অনেকগুলো ডেনড্রাইট আছে, অনেকগুলো পোল তৈরি করছে, সাথে একটা এক্সন আছে। এটা হচ্ছে কি? মাল্টিপোলার নিউরন। এটা একটা আদর্শ নিউরন এবং আমাদের বডিতে সাধারণত এই ধরনের নিউরনই বেশি থাকে। ওই সিউডো ইউনিপোলার বাইপোলার নিউরন খুব কমই থাকে, এইগুলাই বেশি থাকে। ওকে। তাহলে আমাদের আরেকটা হচ্ছে এই অ্যাপোলার হচ্ছে কোনো পোল নাই, শুধুমাত্র একটা সেল বডি আছে, নিউরনের আর কিছু নেই। এটাকে বলে অ্যাপোলার। এই 5 প্রকার হয়। ঠিক আছে?
তো আর যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে এই ইউনিপোলার বাইপোলারের আমাদের উদাহরণগুলো লাগবে। যেমন ইউনিপোলার কই থাকে, দেখো মেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রে, মেরুদণ্ডী প্রাণীর স্নায়ুতন্ত্রে এই নিউরন থাকে। প্রান্তীয় স্নায়ুতন্ত্রে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কি আমরা সামনে আলোচনা করব, কিন্তু এটা আমরা জানতে হবে যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র থাকে এটা। ঠিক আছে, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, তাহলে এটার উদাহরণটা জানতে হবে। তবে দেখো বাইপোলার সেল কোথায় থাকে, এটার উদাহরণ জানতে হবে রেটিনিয়া, ককলিয়া এবং কান, নাকে। রেটিনিয়া, ককলিয়া, নাকে। দেখো আমাদের নাকে দুইটা ফুটা, কান দুইটা, তারপরে রেটিনা চোখ দুইটা, দেখো মিলে গেছে কিন্তু বাইপোলারের সাথে দুইটা দুইটা অঙ্গ যেগুলো রেটিনা, ককলিয়ার জন্য কান, কানে ককলিয়া থাকে আর নাকে থাকে, তাহলে এটা আমাদের বাইপোলার। তারপরে সিউডো ইউনিপোলার কই থাকে, স্পাইনাল গ্যাংলিয়া ও কর্ডিক স্নায়ুর সাথে থাকে। মাল্টিপোলার থাকে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ড, এটাই বেশি থাকে আর কি, যেটা বলছিলাম তোমাদের। আর অ্যাপোলার কই থাকে, দেখো সেরেব্রাল হেমিস্ফিয়ারের বহিস্তর এবং চোটের রেটিনার মধ্যবর্তী নিউক্লিয়ার স্তরে মেরুবিহীন নিউরন পাওয়া যায়। তাহলে এই উদাহরণগুলো তোমরা পড়ে ফেলবা যে কোন নিউরন কোথায় থাকে। আরেকটা হলো সংবেদী, সংবেদী নিউরন, চেষ্টীয় নিউরন, মিশ্র নিউরন। এটা কি সংবেদনী মানে হচ্ছে, মনে করো যে সংবেদ গ্রহণ করে, মানে কি আমি আমার হাতকে স্পর্শ করছে, আমার হাতকে স্পর্শ করলে এই স্পর্শ সিগন্যালটা বহন করে ব্রেনে নিয়ে যায় যেই নিউরনটা, সেটা হচ্ছে সংবেদী নিউরন। অর্থাৎ বিভিন্ন উদ্দীপনা বহন করে আমাদের ব্রেনে নিয়ে যায়। আর চেষ্টীয় নিউরন কি, ব্রেইন থেকে কাজ করার উদ্দীপনা, আমাদের ব্রেইন থেকে কাজ করার চেষ্টা বা সিগন্যাল আমাদের হাতে পায়ে নিয়ে আসে। এগুলো কি, মনে করো যে আমার হাত নাড়ার জন্য যেই নিউরনটা সিগন্যাল হাতে আমাদের হাতে নিয়ে আসছে, বা চলাচলের জন্য যে সিগন্যালটা পায়ে নিয়ে যাচ্ছে, এই ধরনের নিউরন। অর্থাৎ সংবেদী মানে হচ্ছে উদ্দীপনা সাড়া দেয়, মানে স্পর্শ, তারপরে দর্শন, তারপরে আমাদের শোনা, ঘ্রাণ নেওয়া, এইগুলোর সাথে যে নিউরনগুলো সম্পর্কিত সেগুলো হচ্ছে সংবেদী নিউরন। অর্থাৎ আমাদের বিভিন্ন সংবেদ গ্রহণ করে। আর চেষ্টীয় কোনগুলো, চেষ্টীয় হচ্ছে যে নিউরনগুলো আমাদের মাসেলের মধ্যে সাপ্লাই দেয়, মানে কি আমাদের মাসেল নড়াচড়া করতে নির্দেশ দেয় সেটা। আর মিশ্র কি, যেটা সংবেদীয় আছে চেষ্টীয় আছে, দুইটার মধ্যে মিক্স আছে, সেটা হচ্ছে আমাদের কি চেষ্টীয় নিউরন। এরপরে দেখো সংবেদ পরিবহনের দিক অনুসারে নিউরন আবার তিন ধরনের, অন্তর্মুখী, বহির্মুখী আর অন্তঃনিউরন। এই ব্যাপারটা কেমন, অন্তর্মুখী, বহির্মুখী আর আন্তঃনিউরন। অন্তর্মুখী মানে হচ্ছে যেটার সিগন্যাল বডি থেকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, সহজ কথা ব্রেইনে যায়, ব্রেইনে বা স্পাইনাল কর্ডে যেটা সিগন্যাল নিয়ে যায়। অর্থাৎ আমার হাতে কেউ স্পর্শ করছে, স্পর্শ করলে একটা সিগন্যাল, এই সিগন্যালটা কোথায় যাবে, হাত থেকে ব্রেইনে যাবে, এই সিগন্যালটা আমার হাত থেকে ব্রেইনে যাবে। তাহলে এইটা হচ্ছে আমাদের অন্তর্মুখী নিউরন। অন্তর্মুখী নিউরন কোনগুলো, সংবেদীগুলা, কারণ সংবেদীগুলো সিগন্যাল আমাদের ব্রেনের দিকে নিয়ে যায়। আর ব্রেন থেকে সিগন্যাল বাইরের দিকে নিয়ে আসে যে নিউরনগুলা, সেগুলো কোনগুলা, চেষ্টীয় নিউরনগুলা, তো সেগুলো হচ্ছে বহির্মুখী নিউরন। তো অন্তর্মুখীগুলো অ্যাফারেন্ট আর বহির্মুখীগুলো ইফারেন্ট। ঠিক আছে, তাহলে চেষ্টীয় নিউরনগুলো কী হয়, ব্রেন থেকে সিগন্যাল নিয়ে আমাদের হাতে আসে, পায়ে আসে, তাহলে এগুলো হচ্ছে চেষ্টীয়, বহির্মুখীগুলা। আর আন্তঃনিউরন হচ্ছে যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে অন্তর্মুখী আর বহির্মুখীর মধ্যে সংযোগ করা যে নিউরনগুলো, সেগুলো হচ্ছে আমাদের আন্তঃনিউরন। অর্থাৎ অন্তর্মুখীও না বহির্মুখীও না, তাদের মাঝখানে থাকে এবং তাদের মাঝখানে সংযোগ ঘটায়, এরা হচ্ছে আমাদের কি আন্তঃনিউরন। এবার আসে নিউরোগ্লিয়া। দেখো কি বলছেন, যে নিউরন যে যোজক টিস্যুর ভিতর সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। তাহলে এটা কেমন, যে যোজক টিস্যু বলতে কি বোঝায়, যোজক টিস্যু মানে হচ্ছে যে আমাদের আমাদের যে ব্রেইন আছে, স্পাইনাল কর্ড আছে, আমাদের যে নার্ভাস সিস্টেম আছে, এই নার্ভাস সিস্টেম পুরোটাই কি আমার নার্ভাস সিস্টেম পুরোটাই নিউরনের উপর ভিত্তি করে কাজ করে। কিন্তু নিউরন ছাড়াও আরও কিছু কোষ নিউরনের ফাঁকে 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 যোজক টিস্যুর মধ্যে থেকে যায়, সেইটা হচ্ছে আমাদের বিভিন্ন রকম কাজ করে। কিন্তু আমার স্নায়ুতন্ত্রের যে মূল কাজ, যে সিগন্যাল দেওয়া নেওয়া, তারপরে সমন্বয় সাধন করা, এই সব কাজ এটা করে না, এটা অন্য কাজ করে। ঠিক আছে, কিন্তু এই যে নিউরনের মাঝখানে মাঝখানে অন্য কোষ যেগুলো আছে, এইগুলাকে বলে নিউরোগ্লিয়া। ঠিক আছে, তাহলে নিউরোগ্লিয়া কি আছে, অ্যাস্ট্রোসাইট আছে, অলিগোডেন্ড্রোসাইট আছে, মাইক্রোগ্লিয়া আছে, এপেন্ডাইমা আছে। এগুলোর প্রত্যেকটা কাজ তোমাদের পড়ে ফেলতে হবে। অ্যাস্ট্রোসাইট নিউরনের পুষ্টি সরবরাহ করে, অলিগোডেন্ড্রোসাইট স্নায়ুরজ্জুর মায়ালিন আবরণ গঠন করে, মাইক্রোগ্লিয়া আমাদের ফ্যাগাইটোসিস প্রক্রিয়ায় জীবন ধ্বংস করে, আর এপেন্ডাইমা সেরেব্রোস্পাইনাল ফ্লুইড উৎপন্ন, সংবহন ও শোষণের সাথে জড়িত। শেষ।
এই কাজগুলো পড়লে আমাদের হয়ে যাবে। এবার আসো সিন্যাপস। সিন্যাপসের জন্য আবার একটা ছবি দেখি। এই ছবিটা দেখো, দেখো এই ছবিটা দেখো, এইখানে দেখো, এই যে এক্সন আছে না, এটা একটা এক্সন, এটা কি ডেনড্রন। দেখো এক্সনের গোড়া এসে একটা ডেনড্রনের সাথে দেখো কি করতেছে, এটাকে জুম করে এখানে দেখাইছে, দেখো সরাসরি কিন্তু লাগে নাই। দেখো এটা হচ্ছে এক্সনটা, এটা হচ্ছে এক্সন, আর এটা হচ্ছে ডেনড্রাইট বা ডেনড্রন। ঠিক আছে, তাহলে এক্সনটা কি করছে, ডেনড্রনের সাথে সরাসরি লাগে নাই, এটা সূক্ষ্ম ফাঁকা স্থানে, এই যে সূক্ষ্ম ফাঁকা স্থান তৈরি করে সংযোগ স্থাপন করছে। তাহলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে বলবো সিন্যাপস। এই সংযোগটাকে আমরা কি বলবো, সিন্যাপস বলবো। তাহলে সিন্যাপস কি, সিন্যাপস হচ্ছে যে সূক্ষ্ম ফাঁকা স্থানে এক্সন আর একটা ডেনড্রাইটের মধ্যে সংযোগ স্থাপন হয়, সেটাকে সিন্যাপস বলে। সিন্যাপসের আবার কিছু জিনিস আছে, যেমন সিন্যাপসে কি হয়, আমার সিগন্যালটা এক্সন থেকে ডেনড্রাইটে যায়, তাহলে এক্সনকে বলে প্রি সিনেপটিক মেমব্রেন। আর যেহেতু এক্সন থেকে ডেনড্রাইটে যাচ্ছে, তাহলে ডেনড্রাইটকে বলবে পোস্ট সিনেপটিক মেমব্রেন। তাহলে প্রি সিনেপটিক মেমব্রেন কি পোস্ট সিনেপটিক মেমব্রেন কি সেটা বুঝলাম। আর সিনেপসের মধ্যে কি কি হবে, আমার সিগন্যাল ট্রান্সমিট হয়, সেটা ট্রান্সমিট হয় আমাদের নিউরো ট্রান্সমিটারের মাধ্যমে। নিউরো ট্রান্সমিটার কি, মনে করো এই যে আমাদের এইখানে, এই যে এইখানে, এইখানে যে আমার সিগন্যালটা যাবে, সিগন্যালটা কোথায় ছিল, এক্সনে ছিল, এক্সনে ছিল আর ডেনড্রনে যাবে। তাহলে আমাদের নিউরনের মধ্য দিয়ে কোন ধরনের সিগন্যাল বাহিত হয়, তড়িৎ সিগন্যাল বাহিত হয়। তড়িৎ মানে হচ্ছে খুবই সামান্য তড়িৎ, মানে আমাদের বৈদ্যুতিক লাইনে যে তড়িৎ আছে এত হাই ভোল্টেজের তড়িৎ না, আমাদের বডির মধ্যেও কিন্তু তড়িৎ ক্রিয়া হয় খুবই সামান্য পরিমাণে। তো সেই তড়িৎ ক্রিয়ার মাধ্যমেই কিন্তু আমাদের নিউরনের মধ্যে সিগন্যালটা বাহিত হয়। কিন্তু এই যে এই এক্সন আর ডেনড্রনের মাঝখানে যে ফাঁকা স্থান, তাহলে এখানে কিন্তু তড়িৎ আমাদের সিগন্যালটা যেতে পারতেছে না, তড়িৎ সিগন্যালটা এক্সন থেকে ডেনড্রনে যেতে পারতেছে না। তাহলে যেই রাসায়নিক পদার্থটা এক্সন থেকে ডেনড্রনে যাওয়ার ফলে তড়িৎ সিগন্যালটা আমার ডেনড্রনেও বাহিত হবে, সেটা হচ্ছে আমার নিউরোট্রান্সমিটার। এই দেখো এখানে লাল লাল গুটি গুটি যেতেছে না, লাল লাল গুটি গুটি, এই লাল লাল গুটি গুটি হচ্ছে নিউরোট্রান্সমিটার। এই নিউরোট্রান্সমিটারগুলো এক্সন থেকে খরিত হয়, গিয়ে ডেনড্রনে গিয়ে লাগলে ডেনড্রনে আবার নতুন করে সিগন্যাল তৈরি হয়, সেই সিগন্যালটা চলে যায়। তাহলে এইভাবে নিউরোট্রান্সমিটারের মাধ্যমে এক্সন থেকে ডেনড্রনে আমাদের দেহে তড়িৎ সিগন্যাল বাহিত হয়। এই জন্য দেখো নিউরোট্রান্সমিটার হচ্ছে রাসায়নিক পদার্থ, আর সিগন্যাল যেটা বাহিত হচ্ছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া এই জন্য এটাকে বলে যে সিনেপসের মাধ্যমে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের সিগন্যাল বাহিত হয়। ঠিক আছে, তো দেখি কিছু বাদ পড়লো কিনা আমরা। দেখো প্রিসিনেপটিক নিউরন বা প্রিসিনেপটিক মেমব্রেনকে সেটা বলে ফেলছি, পোস্ট সিনেপটিক নিউরনও বলে ফেলছি। সিনেপটিক ক্লেফট হচ্ছে যেই ফাঁকা স্থানটা সেটা। আর দেখো সিনাপস দুই ধরনের, বৈদ্যুতিক ও রাসায়নিক। বৈদ্যুতিক রাসায়নিক কি, ওই যে তোমাদের বললাম যে সরাসরি বৈদ্যুতিক সিস্টেমের মাধ্যমে যদি পরিবাহিত হইতো তাহলে সেটাকে বৈদ্যুতিক সিনাপস বলতো। আর রাসায়নিক পদার্থের মাধ্যমে যখন ইয়ে হবে, রাসায়নিক পদার্থের মাধ্যমে যখন নির্ভর করবে, অর্থাৎ নিউরোট্রান্সমিটারের উপর যখন নির্ভর করবে, সেটাকে বলবে রাসায়নিক সিনাপস। তাহলে আমাদের সিনাপসগুলো নর্মালি কী ধরনের হয়, আমাদের সিনাপসগুলো সাধারণত রাসায়নিক সিনাপসই হয়, কারণ সাধারণত নিউরোট্রান্সমিটারের দরকার হয়। নিউরোট্রান্সমিটার ছাড়া সাধারণত সিনাপস কাজ করে না, সেই জন্য বৈদ্যুতিক সিনাপসের সংখ্যা কম, আমাদের রাসায়নিক সিনাপসের সংখ্যা বেশি। আচ্ছা ঠিক আছে, তো এবার আসো সিনাপসের প্রকারভেদ। তো সিনাপস সবসময় এক্সন আর ডেনড্রনের মাঝখানে হবে তা না, সাধারণত এক্সন আর ডেনড্রাইটের মধ্যেই হয়, কিন্তু কখনো কোনো ব্যতিক্রম হিসেবে এক্সোসোমাটিক, অর্থাৎ সোমা মানে কি, সোমা মানে হচ্ছে মাথা, তাহলে এক্সোসোমাটিক মানে হচ্ছে এক্সন আর নিউরনের মাথার মধ্যে যে সিনাপসটা হয়। এক্সোডেনড্রাইটিক হচ্ছে আমাদের এক্সন আর ডেনড্রনের মাঝখানে যে সিনাপস হয়। আর এক্সোনিক হচ্ছে এক্সন আর এক্সনের মাঝখানে যে সিনাপস হবে সেটা। আর ডেনড্রাইটিক হচ্ছে ডেনড্রনের মাঝখানে যে সিনাপস হবে সেটা। সিনাপসের কাজ কি, সিনাপসের কাজ সহজ কথায় আমাদের বিভিন্ন সিগন্যালগুলোকে পরিবহন করা, শেষ। এবার আসো সিনাপসের রাসায়নিক বস্তু, নিউরোট্রান্সমিটারের কথা আগেই বলে ফেলছি আমি।
তাহলে আরেকটা জিনিস এখানে যেটা লাগবে সেটা হচ্ছে প্রত্যেক সিনাপটিক টার্মিনালে নিউরোট্রান্সমিটার সংশ্লেষণ করে এবং একাধিক ঝিল্লি ঘেরা প্রকোষ্ঠে আবৃত থাকে। না আমার হচ্ছে সিনেপটিক ভেসিকল, অর্থাৎ আমার যে নিউরোট্রান্সমিটারগুলো এগুলোতে এক্সনের মধ্যে জমা থাকে, এক্সনের শেষ মাথায় জমা থাকে যাতে ডেনড্রনে যেতে পারে। কিন্তু এই যে যেই থলের মধ্যে এগুলো ছোট ছোট মাইক্রোস্কোপিক থলের মধ্যে এগুলো থাকে সেটাকে কি বলে, সিনেপটিক ভেসিকল বলে। তাহলে নিউরোট্রান্সমিটার প্রকারভেদের মধ্যে এইটা তোমাদের লাগবে না, এই প্রকারভেদটা তোমাদের দরকার নেই, এটা পুরো সময় নষ্ট করবে না। তো যে প্রকারভেদটা লাগবে সেটা হচ্ছে এইটা। কার্যক্ষমতার ভিত্তিতে আমাদের সিনেপস শ্রেণীবিন্যাস তিনটা: উত্তেজক, বাধাদায়ক, উত্তেজক ও বাধাদায়ক। অর্থাৎ কিছু কিছু সিনেপস আছে, অর্থাৎ কিছু কিছু নিউরোট্রান্সমিটার আছে যেটা সিনেপসের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বা সিগন্যাল প্রবাহিত হইতে সাহায্য করে। আবার কিছু কিছু নিউরোট্রান্সমিটার ঠিক উল্টা কাজটা করে, যাতে উল্টা সিগন্যালটাকে আটকায় দেয়। তো যারা আটকায় তারা হচ্ছে বাধাদায়ক, যারা যেতে দেয় তারা হচ্ছে উত্তেজক, আর যারা যেতে মাঝে মধ্যে যেতে দেয় মাঝে মধ্যে আবার বাধাও দেয় তারা কি, উত্তেজক ও বাধাদায়ক। ঠিক আছে, তো এই নামগুলো তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলবা, এগুলো মুখস্থ করার কোনো উপায় নেই। এবার আসো নিউরো হরমোন। নিউরো হরমোন মানে কি, আর নিউরো সিক্রেশন মানে কি? নিউরো সিক্রেশন মানে কি, নিউরো হরমোন মানে কি? দেখো আমাদের কিন্তু দুই ধরনের ফ্লুইড আছে, সেটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, এক্সট্রাভাস্কুলার ফ্লুইড। ঠিক আছে, অর্থাৎ আমাদের আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড কোনটা, যেটা হচ্ছে রক্তনালীর ভিতরে থাকে যেটা, সেটা হচ্ছে আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড। তাহলে রক্ত হচ্ছে কি আমাদের ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড, আর আমাদের রক্তনালীর বাইরে কোষের মাঝখানে মাঝখানে যে ফ্লুইডটা থাকে সেটাকে আন্তঃকোষীয় তরল বলে, সেটা হচ্ছে এক্সট্রাভাস্কুলার ফ্লুইড। তাহলে তাহলে যেই যেই নিউরন থেকে যে সিক্রেশনটা আমার রক্তে চলে যাবে সেটা হচ্ছে নিউরো হরমোন, আর যেটা রক্তে না গিয়ে আমাদের আন্তঃকোষীয় তরলে যাবে সেটা হচ্ছে আমার নিউরো সিক্রেশন। ওকে, এবার সিনেপসের মাধ্যমে উদ্দীপনা কীভাবে পরিবাহিত হয়। তো একটু আগে তোমাদের বলছি যে একজনের এখানে যখন সিগন্যাল আসে, একজনের এখানে যখন সিগন্যাল আসে, মনে করি একটা সিগন্যাল আসলো, চলো আমরা আগের ছবিটাতে যাই, এটা মুছে ফেলি। ওকে, তো যেটা বলতেছিলাম যে একজন কি করে আমার সিগন্যালটাকে বহন করে নিয়ে আসে। ওকে, তো একজন যদি আমার সিগন্যালটাকে বহন করে নিয়ে আসে তাহলে একজন প্রথমে সিগন্যালটা এই একজনের এখানে আসলো, সিগন্যাল আসলো। তাহলে এই সিগন্যাল আসার ফলে কি হবে, এই কোষের ভিতর ক্যালসিয়াম ঢুকবে। কি হবে, ক্যালসিয়াম আয়ন ঢুকবে। এই ক্যালসিয়াম আয়নের প্রভাবে ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটারগুলো বের হয়ে যাবে। ক্যালসিয়াম আসার ফলে নিউরোট্রান্সমিটারগুলো ভেসিকল থেকে বের হয়ে যাবে, গিয়ে দেখো এই ডেনড্রনের এখানে দেখো সবুজ সবুজ কি আছে, নিউরোট্রান্সমিটারের রিসেপ্টর আছে। এই রিসেপ্টরে গিয়ে যখন নিউরোট্রান্সমিটারগুলো লাগবে তখন কি হবে, এই ডেনড্রাইটের যে নিউরনটা আছে সেই নিউরনের মধ্যে আমার সোডিয়াম ঢুকবে, পটাশিয়াম বের হবে। তো প্রচুর পরিমাণ সোডিয়াম ঢুকে পড়ার পরে ফলে কি হলো, সোডিয়াম আয়ন যেহেতু ঢুকে পড়লো, সোডিয়াম আয়ন কি পজিটিভ চার্জ না, তাহলে প্রচুর পরিমাণ সোডিয়াম আমার ঢুকতেছে এই নিউরনের ভিতরে। তাহলে এই নিউরনটা কি হবে, পজিটিভ চার্জে চার্জিত হবে। তাহলে এটার ভোল্টেজ কি হবে, নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে। তাহলে কি হবে, এটা বৈদ্যুতিক চার্জ তৈরি হলো না, একটা সিগন্যাল তৈরি হলো না, এই সিগন্যালটাই বহন হয়ে যাবে। তাহলে দেখো যে সিগন্যালটা আমার এখান দিয়ে আসছিল সেই সিগন্যালটা কি হলো, এখান দিয়ে বহন হয়ে গেল। তাহলে এইভাবেই আমার নিউরোট্রান্সমিটারের মাধ্যমে এইখান থেকে এইখানে আমার কি হবে, সিগন্যাল ট্রান্সমিশন হবে। একদম সহজভাবে বুঝাই দিলাম, এর থেকে বেশি তোমাদের লাগবে না। চলো এখান থেকে দেখো, এখানে আবার ফ্লোচার্টের মাধ্যমে একটু বুঝাইছি তোমাদের। স্নায়ুদ্ধপনা দেখো, ক্যালসিয়াম প্রবেশ, সিনাপটিক ভেসিকল থেকে নিউরোট্রান্সমিটার সিক্রেশন, স্নায়ু সংকেত পরিবহন, জিলে দেখো সোডিয়াম প্রবেশ, কেয়ার প্লাস বের হয়ে যাওয়া। ও উল্টা আসছি, এটা হবে এই যে যে নিউরোট্রান্সমিটার পদার্থ সিক্রেশন, প্রি সিনাপটিক ঝিল্লিতে গিয়ে সিনাপটিক ক্লেফট থেকে নিউরোট্রান্সমিটার কি হবে, পোস্ট সিনাপটিক ঝিল্লি অর্থাৎ পরের যে ডেনড্রাইটটা আছে সেখানে যাবে। সেখানে নিউরোট্রান্সমিটার রিসেপ্টরের সাথে যোগ হয়ে সোডিয়াম প্রবেশ এবং পটাশিয়াম বের হয়ে যাওয়া, স্নায়ু সংকেত পরিবহন শেষ। এটাই আমি তোমাদের বলছি, এই কথাটা একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, এর থেকে বেশি তোমাদের লাগবে না। এবার আসো স্নায়ুতন্ত্রের শ্রেণীবিন্যাস, সেটা ভেরি ইম্পর্টেন্ট। একটা হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে সেই জন্য জিনিস কি আমাদের, আমরা আবার ছবিতে যাব।
ওই ছবিটা হয়তো অ্যাড করা হয় না কোনো কারণে, এক্সট্রিমলি সরি। দাঁড়া আমি ছবিটা অ্যাড করতেছি যদি পাই। তো যেটা বলতেছিলাম যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র, হ্যাঁ পেয়ে গেছি। দেখো এই যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র কোনটা, দেখো এখানে দেখো এই যে হলুদ হলুদ যা আছে সবই আমাদের স্নায়ুতন্ত্র। হ্যাঁ হলুদ যা দেখতেছো পুরোটা আমাদের কি স্নায়ুতন্ত্র। খালি ভাবলে হবে না যে আমাদের ব্রেনটা খালি স্নায়ুতন্ত্র আর কিছু স্নায়ুতন্ত্রে নাই। আমাদের স্নায়ুতন্ত্রে আমাদের কি আছে তুমি দেখো তো, এই ব্রেনটা আছে, এখানে একটা স্পাইনাল কর্ড আছে। স্পাইনাল কর্ড কি সুষুম্না কাণ্ড। আমাদের মেরুদণ্ডের ভিতরে, মেরুদণ্ডের ভিতরে যে মজ্জাটা থাকে সেটা কি সুষুম্না কাণ্ড। তাহলে সুষুম্না কাণ্ডের মধ্যে এই যে আমাদের ব্রেইন আছে, তাহলে সুষুম্না কাণ্ড আছে। আর তারপরে কি আছে, তারপরে দেখো এইগুলোকে বলে নার্ভ বা স্নায়ু। মানে মনে করো যে আমাদের ব্রেইন তো ঠিক আছে সব কিছু নিয়ন্ত্রণ করতেছে, কিন্তু ব্রেইনের যে নিয়ন্ত্রণ, এই নিয়ন্ত্রণটা কি করতে হবে, ব্রেইন থেকে হাতে সিগন্যাল আসতে হবে। হাত যে নাড়াবো আমি, ব্রেইনের সিগন্যাল দিয়ে সিগন্যালটা তো হাতে আসতে হবে। তাহলে ব্রেইনের যে সিগন্যালটা যেই তন্তুর মাধ্যমে, যেই জিনিসের মাধ্যমে আমাদের হাতে আসবে সেগুলো হচ্ছে কি আমাদের স্নায়ু বা নার্ভ। তাহলে নার্ভ এই যে আমার সারা দেহে কি আছে, নার্ভ ছড়ায় আছে। কারণ কি সারা দেহে থেকেই আমার মনে করি হাতে কি স্পর্শ করলো, স্পর্শ সিগন্যালটা আমরা বুঝতে পারি। কারণ কি হাত থেকে সিগন্যাল বহন করে ব্রেনে নিয়ে গেছে কেউ। তাহলে এই যেই তন্তুগুলো নিয়ে যাচ্ছে সেগুলো কি আমাদের নার্ভ। অর্থাৎ নার্ভ কি করে সিগন্যাল ব্রেনে নিয়ে যায়, ব্রেন থেকে নিয়ে আসে। ফলে আমাদের সারা দেহেই নার্ভ ছড়ায় আছে। কিন্তু এই নার্ভগুলোকে আমরা বলবো না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। এই নার্ভ যা আছে অর্থাৎ স্নায়ু যা আছে, এই স্নায়ুগুলোকে আমরা বলবো প্রান্তীয় স্নায়ুতন্ত্র। অর্থাৎ এটা আমাদের সারা দেহে বিস্তৃত আছে। আর স্নায়ুর সিগন্যালগুলোকে বিচার বিশ্লেষণ করে বিভিন্ন রকম সিগন্যাল তৈরি করে যারা, বা বিচার বিশ্লেষণ করে যারা, আমাদের ব্রেইন আর সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড, এদেরকে বলবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আমার কোনটা হবে, দেখো তো এই যে ব্রেইন হবে, ব্রেইনের সাথে সাথে এই স্পাইনাল কর্ডটা আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ হবে। আর যা নার্ভটা আছে সব নার্ভটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্রের অংশ। এখন আরো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ব্রেইনকে কয় ভাগে ভাগ করি আমরা বলো তো। তোমরা ক্লাস 9-10 এই জিনিসটা পড়ে আসছো যে ব্রেইন হচ্ছে 3 ভাগে ভাগ করে, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্ককে আবার 3 ভাগে ভাগ করে, সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। আর স্পাইনাল কর্ডকে আমরা বিভিন্ন অঞ্চলে ভাগ করতে পারি, কিন্তু সেটা তোমাদের বইতে তেমন বিস্তারিত লিখে নাই। যেমন আমরা মেরুদণ্ডের বেলা পড়ছিলাম না যে সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, এখানেও আমাদের স্পাইনাল কর্ডটাকেও বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। তো সেইগুলো তো আমাদের বইতে বিস্তারিত লিখে নাই, তো সেগুলোতে আমরা যাব না। তো ব্রেইনের কথা বললাম, স্পাইনাল কর্ডের কথা বললাম, মানে নার্ভ দেখো বা স্নায়ু। তো ব্রেইন থেকে আমাদের কয়টা স্নায়ু বের হয় আর স্পাইনাল কর্ড থেকে কয়টা স্নায়ু বের হয়। তুমি দেখো এখান থেকে দেখো স্পাইনাল কর্ড থেকে প্রচুর স্নায়ু বের হইতেছে। তো আমাদের মোট মাত্র 12 জোড়া স্নায়ু, 12 জোড়া স্নায়ু আমাদের ব্রেইন থেকে বের হয়। ব্রেইন মানে কি, ব্রেইন মানে হচ্ছে অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্ক পুরাটাই। আর আর 31 জোড়া স্নায়ুই আমার স্পাইনাল কর্ড থেকে বের হয়, স্পাইনাল কর্ড থেকে বের হয়। তাহলে এটা আমরা বুঝলাম যে 12 জোড়া স্নায়ু ব্রেইন থেকে বের হচ্ছে, 31 জোড়া স্নায়ু স্পাইনাল কর্ড থেকে বের হচ্ছে। তাহলে এই 12 জোড়া স্নায়ু আর ওই 31 জোড়া স্নায়ু কি আমার, ওই 12 জোড়া 31 জোড়া স্নায়ু হচ্ছে আমার প্রান্তীয় স্নায়ুতন্ত্র। কিন্তু এখানে আবার কথা আছে, দেখো তোমাদের যদি আমি ওই ছকটা দেখাই, যে ছকটা তোমাদের বইয়ে আছে সেটা দেখাই। এই দেখো এই স্নায়ু, এখানে দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তো বুঝলাম যে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড। এখানে আবার দেখো ওই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্রকে 2 ভাগে ভাগ করে ফেলছে, ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। দেখছো ঐচ্ছিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এই ঐচ্ছিক স্নায়ুতন্ত্রের আন্ডারে কর্ডিক স্নায়ুর 12টাকে আনছে, সুষুম্না স্নায়ুর 31টা আনছে। তাহলে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র আবার কি, মনে রাখবা যে আমাদের যে নার্ভগুলো আছে, এই নার্ভ সব নার্ভই যে আমাদের করে, সব নার্ভই যে আমাদের হাত পা নাড়াই দেওয়ার সিগন্যাল নিয়ে যেতে কাজ করে তা না। তুমি দেখো তুমি যখন দৌড়াইতেছো, দৌড়ানোর সাথে সাথে তোমার বডিতে কী কী চেঞ্জ আসে।
তুমি যখন দৌড়াও তখন তোমার বডিতে কি হয়, তুমি যখন দৌড়াও তখন তোমার হার্ট রেট বেড়ে যায়, তোমার শরীরে ঘাম দেয়, ঠিক আছে, তুমি জোরে জোরে শ্বাস নাও, তাহলে এই যে কাজগুলো যেগুলো তুমি নিজে করতেছো না, তোমার হার্ট রেট বেড়ে গেল, তুমি জোরে জোরে শ্বাস নিতেছো, তারপরে তোমার ঘাম হইলো, এই কাজগুলো স্বয়ংক্রিয়ভাবে যে কাজগুলো হয় সেই কাজগুলো করার জন্য কিছু স্নায়ু আমাদের আছে, এগুলো হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের অংশ। এর মধ্যে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সিম্প্যাথেটিক স্নায়ু আর প্যারাসিম্প্যাথেটিক স্নায়ু। প্যারাসিম্প্যাথেটিক কি, যখন তুমি খুব আরাম করতেছো, একদম একদম রিল্যাক্স অবস্থায় আসো, তখন তোমার যেই বডি যে সিগন্যালটা যে নিয়ন্ত্রণ করবে, বডির যে কার্যকলাপগুলো যেই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করবে, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিক আমার করটিক স্নায়ু থেকেও আসতে পারে, সুষুম্না স্নায়ু থেকেও আসতে পারে। আর সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রের মধ্যে শুধুমাত্র সুষুম্না স্নায়ু থেকে সিম্প্যাথেটিক স্নায়ু আসবে। সিম্প্যাথেটিক কি, আবেগজনিত স্নায়ু। সিম্প্যাথেটিক মানে কি, আবেগজনিত, অর্থাৎ তুমি খুব ভয় পাইছো, দৌড়াইতেছো, হ্যাঁ, খুব বেশি সিরিয়াস মুডে আছো, খুব একটা জরুরি অবস্থায় আছো, এরকম অবস্থায় যে আমার যেই স্নায়ুতন্ত্রটা কাজ করবে ওটাকে বলে সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। সিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র শুধুমাত্র সুষুম্না স্নায়ু নিয়ে গঠিত। শেষ, আমাদের এতটুকুই লাগবে। আর এই যে এখানে দেখো কর্টিক স্নায়ুগুলোকে ভাগ করছে সংবেদী, চেষ্টীয়, মিশ্র, এগুলো আমরা সামনে পড়বো, সামনে তোমাদের এগুলো ডিটেইলি পড়ানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কথা আসছে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের তোমাদের এবার আসো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আবরণ। দেখো আমাদের যে ব্রেইন আর স্পাইনাল কর্ড আছে, ব্রেইন আর স্পাইনাল কর্ড কি আছে, আবৃত আছে। ব্রেইন আর স্পাইনাল কর্ড কি আছে, আবৃত আছে। কি দিয়ে, একটা আবরণ দিয়ে, স্পেশালি ব্রেইনটা আবৃত আছে একটা আবরণ দিয়ে। এই ব্রেইনের এই আবরণটাকে কি বলা হয়, মেনিনজেস বলে। মেনিনজেস বলে। এই মেনিনজেসের আবার 3টা লেয়ার, ঠিক আছে, মেনিনজেসের আবার 3টা লেয়ার। দেখো এই ছবিটার মধ্যে তুমি দেখো, সবার বাইরে আছে আমার ডুরামেটার, সবার বাইরে আছে ডুরামেটার, তারপরে দেখো আছে অ্যারাকানোয়েড ম্যাটার, অ্যারাকানোয়েড ম্যাটার, ভিতরে আছে পায়া ম্যাটার। তাইলে আমার মস্তিষ্কের যে মেনিনজেসের কয়টা লেয়ার, 3টা লেয়ার, ডুরামেটার, মাঝখানে অ্যারাকানোয়েড ম্যাটার, তারপর হচ্ছে পায়া ম্যাটার। এখানে আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, ডুরামেটারের উপরে যদি কিছু ফাঁকা স্থান থাকে সেটা হচ্ছে আমার এপিডুরাল স্পেস, আর ডুরামেটারের নিচে যে ফাঁকা স্থান সেটাকে কি বলে, সাবডুরাল স্পেস। অ্যারাকানোয়েড ম্যাটারের যে নিচে যে ফাঁকা জায়গা সেটাকে বলে সাব অ্যারাকানোয়েড স্পেস। আর পায়া ম্যাটারের নিচে তো আমাদের ব্রেইনই থাকে, অর্থাৎ ব্রেনটা প্যারামিটারের সাথে আমাদের একদম লেগে থাকে। ওকে, আর ডুরামেটারটা কার সাথে লেগে থাকে, ডুরামেটারটা লেগে থাকে আমাদের করটিকের সাথে। নর্মালি এপিডিউরাল স্পেস থাকে না এই জন্য, কিন্তু যখন কোনো রক্ত জমে তখন সেই এপিডিউরাল স্পেসটা তৈরি হয়। এগুলো আমরা বলে ফেললাম। আর মেনিনজাইটিস কি, মেনিনজাইটিস হচ্ছে মেনিনজাইটিসের প্রদাহ। এখানে দেখো এই যে কোন ব্যাকটেরিয়ার কারণে গঠিত ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস গুরুতর সেটা তোমরা পড়বা। ওকে, এবার দেখো মস্তিষ্কের গঠন। মস্তিষ্কের গঠনের মধ্যে দেখো অগ্র মস্তিষ্কে আমাদের সেরেব্রাম আছে, থ্যালামাস আছে, হাইপোথ্যালামাস আছে, আর পশ্চাৎ মস্তিষ্কে সেরেবেলাম, পন্স, মেডুলা অবলঙ্গাটা। তারপরে দেখো মধ্য মস্তিষ্কের কয়েকটা অংশ বলছে, এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। মূলত এই যে অগ্র মস্তিষ্কের 3টা অংশ আর পশ্চাৎ মস্তিষ্কের 3টা অংশ, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এবার আসো আমাদের ব্রেনের লোবগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। ব্রেনের লোবগুলো কীরকম, আমরা যদি ছবি দেখি, এই ছবিটা দেখো, দেখো আমাদের ব্রেইনটা আগে মূলত 4টা লোবে ভাগ করছে, তোমাদের বইতে 5টাও দেওয়া আছে। সেগুলো কি দেখো, এই যে আমাদের ব্রেনের সামনের দিকে যে অংশটা সেটা কি, ফ্রন্টাল লোব। পেছনের দিকে অক্সিপিটাল বোন, মানে কি অক্সিপিটাল লোব। সাইডে কি, টেম্পোরাল বোন। টেম্পোরাল বোনের জন্য টেম্পোরাল লোব, আর মাঝখানে প্যারাইটাল বোন। এখানে এই জায়গাটা কি, প্যারাইটাল লোব। তো এই লোব তোমরা পড়লা। আর এটা কি বলতো, এই যে এই অংশটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের সেরেবেলাম। ওকে, তাহলে দেখো মস্তিষ্কের ওজনে 80% হচ্ছে সেরেব্রাম। আর আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, সেরেব্রাল কর্টেক্সে বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার।
বাইরের দিকে গ্রে থাকে, ভিতরের দিকে হোয়াইট থাকে, এর জন্য গ্রে ম্যাটার হোয়াইট ম্যাটার বলে। এখন গ্রে ম্যাটারকে গ্রে কেন হয় আর হোয়াইট ম্যাটার হোয়াইট কেন হয়? মনে রাখবা, গ্রে ম্যাটারে থাকে সেল বডি, আর হোয়াইট ম্যাটারে থাকে আমার এক্সন। এক্সন কি দিয়ে আবৃত? এক্সনে মায়ালিন শীত আছে, পড়ছো না? মায়ালিন শীত কি? ফ্যাট। সো এটা হয় সাদা। আর গ্রে ম্যাটারের সেল বডি হয় একটু গ্রে কালার। সো সেল বডি নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে আমাদের গ্রে কালার, আর আর যেখানে এক্সন আছে বেশি সেটা হচ্ছে আমাদের হোয়াইট কালার। তো ভিতরের দিকে এক্সন থাকে বেশি, সেজন্য সেটা হোয়াইট ম্যাটার, আর বাইরের দিকে হচ্ছে কি গ্রে ম্যাটার। আর স্পাইনাল কর্ডে গিয়ে কী হয় সেটা উল্টে যায়। স্পাইনাল কর্ডে গিয়ে বাইরের দিকে আমার হোয়াইট ম্যাটার, ভিতরের দিকে গ্রে ম্যাটার। আর সেরেবেলামে কি? সেরেবেলামে ব্রেনের মতোই, বাইরের দিকে গ্রে ম্যাটার, ভিতরের দিকে হোয়াইট ম্যাটার। ঠিক আছে, চলো আমরা সামনে দেখি। লোভগুলোর কথা বলে ফেলছি। ও, আরেকটা জিনিস ভেরি ইম্পর্টেন্ট, এই যে এই লোভ, কোন লোভে কি কাজ হয় আমাদের? এমন না যে এই লোভ এত কতক্ষণ ফ্রন্টাল লোভ চিন্তা করতেছে, তারপর কতক্ষণ টেম্পোরাল লোভ চিন্তা করে, ব্যাপারটা এরকম না। প্রত্যেকটা লোভের কাজ ভাগ করা আছে। তাহলে কোন লোভ কি কাজ করে, এই কাজগুলো তোমাদের পড়ে ফেলতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস, জাইরি আর সালকি। জাইরি আর সালকি কি? ব্রেনে আমরা তো দেখছি না, ব্রেন ভাঁজ হয়ে থাকে। তো ভাঁজের মধ্যে উঁচু স্থানগুলোকে জাইরি বলে, আর নিচু স্থানগুলোকে সালকি বলে। এই এবার সেরেব্রামের কাজটা তোমরা পড়বা, তারপরে থ্যালামাসের কাজ তোমরা পড়বা, হাইপোথ্যালামাসের কাজ পড়বা। লিম্বিক সিস্টেম কার অংশ? দেখো, আয়োজন সংক্রান্ত ব্যাপার নিয়ন্ত্রণ করে এর মূল অংশ। ঠিক আছে, তাহলে হাইপোথ্যালামাসে আছে এটা। এই জিনিসগুলো একটু খেয়াল করবা। মধ্য মস্তিষ্কটা লেস ইম্পর্ট্যান্ট, এটা তোমরা একটু কম ইম্পর্টেন্স দিয়ে পড়বা। এবার হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কে আমাদের সেরেবেলাম আছে, সেরেবেলামের কাজ তোমরা অবশ্যই পড়বা। আর সেরেবেলাম কিসের সাহায্যে? দেখো, সেরেবেলামসের গোলার্ধ দুটি, মানে সেরেবেলামস কিন্তু দুইটা সমগোলার্ধে গঠিত। মানে হচ্ছে আমাদের যে ব্রেইনটা কি দুই ভাগে ভাগ না, তো দুই ভাগে ভাগ হলে কি হয়, এটা কর্পাস ক্যালোসাম দিয়ে একসাথে জোরে যারা থাকে। সেরেব্রাম আমার সামনে পড়বো, হয়তো সামনে আসে না এটা, ও একটু মিসকেছে, এই জায়গাটা তো পড়ানো হয়নি। এই যে কর্পাস ক্যালোসামের কথাটা বলি নাই। এই যে এখানে দেখো, আমাদের ব্রেন কিন্তু দুইটা ভাগে ভাগ হতে হয়। একটা হচ্ছে ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার। স্ফিয়ার হলে কি মানে পুরাটা, আর সেমি হেমিস্ফিয়ার মানে অর্ধেকটা। ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার, বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার, দুইটা লাগানো থাকে কিসের মাধ্যমে? কর্পাস ক্যালোসামের মাধ্যমে। কর্পাস ক্যালোসামের মাধ্যমে, হ্যাঁ। তো তেমনি আমাদের এই সেরেবেলামও কিন্তু দুই ভাগে ভাগ করা। তাহলে সেরেবেলাম কি আছে? ভার্মিস নামে একটি ভার্মিস নামক ক্ষুদ্র যোজকের সাহায্যে যুক্ত। তাহলে সেরেবেলামের যোজক কি? ভার্মিস। আর সেরেব্রামের যোজক কি? কর্পাস ক্যালোসাম। আচ্ছা, সেরেবেলামের কাজটা তোমরা পড়বা। আর পন্সের কাজ অবশ্যই পড়তে হবে। আর মিডল অবলঙ্গাটার কাজও কি হতে পড়তে হবে। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি, পন্সে এসে আমাদের যে এক্সনগুলো আছে বা নিউরনগুলো আছে, নিউরনগুলো কি হয়, ডানেরটা বামে চলে যায়, বামেরটা ডানে চলে যায়, ক্রস করে এইভাবে। হ্যাঁ, ক্রস করার কারণে কি হয়, আমাদের বডির মনে করো যে ব্রেইন থেকে অনেকগুলা নিউরন শুরু হয়েছে, নিউরনগুলো শুরু হয়ে নিচের দিকে নামতেছে নেমে আমাদের বডিতে সিগন্যাল দিবে। তার আগে পন্সেরা কি হয়, এভাবে ক্রস করে, ডানেরটা বামে যায়, বামেরটা ডানে যায়। ফলে কি হয়, আমাদের বাম ব্রেন ডান দিকটাকে নিয়ন্ত্রণ করে, ডান ব্রেন বাম দিকটাকে নিয়ন্ত্রণ করে। এবার আসে মস্তিষ্কের ভেন্ট্রিকল। মস্তিষ্কের ভেন্ট্রিকলগুলো কি? মস্তিষ্ক হচ্ছে, আমি ছবি দেখাই তোমাদের। দেখো, এই যে মস্তিষ্কের মধ্যে কিছু পানিপূর্ণ জায়গা থাকে যেখানে সেরেব্রোস্পাইনাল ফ্লুইড থাকে। সেরেব্রোস্পাইনাল ফ্লুইড কি আমাদের মস্তিষ্কের চারিদিকে কিন্তু, যে অ্যারাকনয়েড ম্যাটারের কথা বললাম, অ্যারাকনয়েড ম্যাটারের নিচে কি থাকে? সাব অ্যারাকনয়েড স্পেস থাকে। এই সাব অ্যারাকনয়েড স্পেসে আমার এক ধরনের ফ্লুইড থাকে। এই ফ্লুইডটা কি করে? মস্তিষ্কটাকে ভাসায় রাখে, মস্তিষ্কের ওজন কমায়, মস্তিষ্কে বিভিন্ন মাথায় আঘাত লাগলে যদি মস্তিষ্কে সরাসরি আঘাত না যায়, সেই জন্য এটাকে একটা কুশন দেয়। তো সেই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডগুলা আবার বিভিন্ন প্রকোষ্ঠের মধ্যে জমা থাকে। তাহলে দেখো, এই যে এই প্রকোষ্ঠটা, এই প্রকোষ্ঠটার নাম হচ্ছে ল্যাটারাল ভেন্ট্রিকল, পার্শ্বীয় ভেন্ট্রিকল। ভেন্ট্রিকল মানে কি? ব্রেনের ভেন্ট্রিকল মানে হচ্ছে ব্রেনের যে প্রকোষ্ঠগুলোর মধ্যে আমার সেরেব্রোস্পাইনাল ফ্লুইড জমা থাকবে সেইগুলা, যে ব্রেনের যে প্রকোষ্ঠগুলোর মধ্যে আমার সেরেব্রোস্পাইনাল ফ্লুইড জমা থাকবে সেইগুলা।
তাহলে এটা হচ্ছে আমার পার্শ্বীয় প্রকোষ্ঠ, এটা হচ্ছে পার্শ্বীয় প্রকোষ্ঠ, এটা হচ্ছে আমাদের পার্শ্বীয় ভেন্ট্রিকল, তারপর হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, এটা এটা হচ্ছে তৃতীয় ভেন্ট্রিকল, এটা হচ্ছে আমাদের চতুর্থ ভেন্ট্রিকল। ঠিক আছে, আর তৃতীয় চতুর্থ ভেন্ট্রিকলের মাঝখানে যে সংযোগকারী নালী সেটাকে বলে সেরেব্রাল একুইডাক্ট। সেরেব্রাল একুইডাক্ট আর পার্শ্বীয় ভেন্ট্রিকল আর তৃতীয় প্রকোষ্ঠের মাঝখানে যে ছিদ্র আছে সেই ছিদ্রটাকে বলা হয় ফোরামেন অফ মনরো। তাহলে এখান থেকে এই জিনিসগুলো তোমাদের জানা লাগবে, বেশি কিছু জানা লাগবে না, পড়া কিন্তু আসলে কমই আমাদের। আর সেরেব্রাল অ্যাকুইডাক্টের অপর নাম কি? অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াস। সেরেব্রাল অ্যাকুইডাক্টকে অ্যাকুইডাক্ট অফ সিলভিয়াসও বলে। এই তো ওকে, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড নিয়ে বলে ফেলছি। এটার পিএইচটা তোমরা পড়বা, পিএইচ পড়বা, এটা আপেক্ষিক গুরুত্ব পড়বা, দৈনন্দিন ক্ষরণের পরিমাণটা পড়বা, আর কাজটা একটু দেখবা। এখানে দেখো তোমার বিভিন্ন অংশের কাজগুলো আবার সুন্দর করে একটা ছকের মধ্যে দেওয়া হয়েছে, এই জায়গাটা পড়লে তোমাদের আর কনসেপ্ট আরো বেটার হবে, এটা তোমরা পড়বা। মানুষের করোটিক স্নায়ু, তো করোটিক স্নায়ু নিয়ে কিছু কথা বলে আজকে আমরা শেষ করব। দেখো করোটিক স্নায়ুর মধ্যে কি কি আছে, আমাদের করোটিক স্নায়ু যদি পড়তে হয় তাহলে সবার আগে তোমরা ছকটাকে পড়বা। দেখো এখানে যে ছকটা আছে না, এই ছকটা সুন্দর করে পড়বা। এই ছক থেকে আবার সব পড়া লাগবে না, কি কি পড়া লাগবে তোমাদের দেখাই দিচ্ছি। দেখো তোমাদের লাগবে কি, যে একটা যে স্নায়ুটা আছে সেই স্নায়ুটা মূলত কি কাজ করে সেটা তোমাদের লাগবে। যদি তোমরা একবার বুঝে যাও যে এই এই স্নায়ুটা আমার কি কাজ করে, তাহলে তোমার বাকি অংশগুলো উত্তর এমনি দিতে পারবে। আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্নায়ুটার উৎস। দেখো প্রথম দুইটা কি মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে, মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে আমার উৎপন্ন হয় যে স্নায়ু, প্রথম দুইটা। পরের দুইটা কি, প্রথম তিনটাই মস্তিষ্কের অঙ্কীয় দেশ, নাকি অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে। প্রথম দুইটা অগ্র মস্তিষ্কের অঙ্কীয় দেশ থেকে, আর পরের দুইটা হচ্ছে মধ্য মস্তিষ্কের অঙ্কীয় দেশ ও পৃষ্ঠ পার্শ্ব দেশ থেকে। তোমাদের অঙ্কীয় দেশ পার্শ্ব দেশের দরকার নাই, তোমরা একটু মনে রাখবা যে প্রথম দুইজন হচ্ছে অগ্র মস্তিষ্ক থেকে, পরের দুইজন মধ্য মস্তিষ্ক থেকে, পরের চারজন হচ্ছে পন্স থেকে। পরের চারজন কি পন্স থেকে, অর্থাৎ প্রথম দুইজন অগ্র মস্তিষ্ক থেকে, তারপরের দুইজন মধ্য মস্তিষ্ক থেকে, তারপরের চারজন পন্স থেকে, শেষ চারজন মেডুলা থেকে। শেষ চারজন কোথা থেকে? মেডুলা থেকে। এটা তোমাদের মনে রাখবা। শেষ, তাহলে উৎস আমরা পড়ে ফেললাম। এবার কাজ পড়লে বাকি সব পড়া হয়ে যাবে। কাজে আমরা কি পড়বো দেখো, অলফ্যাক্টরি মানে হচ্ছে ঘ্রাণ নেয় যেটা, তাহলে এটা কোথায় থাকবে? আমাদের নাকে থাকবে। ঘ্রাণ নেয়, তাহলে ঘ্রাণ নেওয়া কিসের কাজ? এটা সংবেদী। তারপরে অপটিক মানে হচ্ছে যেটা দিয়ে আমরা দেখি, অপটিক হচ্ছে আমাদের চোখের সাথে সম্পর্কিত থাকবে, তাহলে এটাও কি? সংবেদী। দেখা কি সিগন্যাল ব্রেনে যাচ্ছে, তাহলে এটা সংবেদী। ওকুলোমোটর এমন রাখবা যে ওকুলোমোটর, দেখো তোমাদের নার্ভগুলো সিরিয়ালি মুখস্থ করে ফেলবা, যে অলফ্যাক্টরি, অপটিক, ওকুলোমোটর, ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, এগুলো তোমরা সিরিয়ালি মুখস্থ করবা, এগুলো তোমরা সিরিয়ালি মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, অ্যাবডুসেন্স, ফেসিয়াল, তারপরে আমাদের ভেস্টিবুলো ককলিয়ার, গ্লসোফেরিঞ্জিয়াল, ভেগাস, এই সিরিয়ালটা তোমরা মুখস্থ করে ফেলবা। মুখস্থ করার পরে মনে রাখবা যে ওকুলোমোটর অর্থাৎ 3, 4, 6 এই তিনজনের শুধু একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের অক্ষিগোলকটাকে নাড়ানো, আমাদের চোখটাকে নাড়ানো, অর্থাৎ চোখের মনে যে নড়তেছে এই কাজটা করা। শেষ। তাহলে এই তিনজন যে আমার চোখের মনিটাকে নাড়িতেছে, এই তিনজন কি? এই তিনজন হচ্ছে আমার চেস্টীয়। শেষ হয়ে গেল আমাদের 5টা। এবার আসো আমাদের ট্রাইজেমিনালের অনেক কাজ, তার মধ্যে থেকে তুমি মনে রাখবা যে এটা আমাদের মুখমণ্ডলের কি করে সেন্সরি, অর্থাৎ মুখমণ্ডলকে স্পর্শ করতেছে, তাপ দিতেছে, ব্যথা দিতেছে, এই সিগন্যালগুলো ব্রেনে নিয়ে যাবে। এটা একটা কাজ করে। আর কিছু মুখমণ্ডলে অল্প কিছু পেশিতে সাপ্লাই দেয়। দেখো মুখ বিবরের অঙ্কীয় দেশের পেশিকে সাপ্লাই দেয়, মুখমণ্ডলের না, সরি, মুখ বিবরের অঙ্কীয় দেশের পেশিকে সাপ্লাই দেয়। তাহলে এটা কি? একটা চেষ্টীয় কাজ। তাহলে এটা কি করতেছে? আমার সেন্সরিও নিতেছে, অর্থাৎ সংবেদী নিতেছে, আবার চেষ্টীয় কাজও করতেছে, এটা মিশ্র। তাহলে হয়ে গেল 6টা। এবার আসো ফেসিয়ালের 2 ধরনের কাজ। সেটা কি? যে স্বাদ গ্রহণের একটা কাজ সংবেদী, আর আমাদের মুখমণ্ডলের বিভিন্ন যে মাসেলগুলো আছে
এই মাসেলগুলো নড়াচড়া করা, এই দুইটা কাজ। তাহলে এটা কি, এটা একটা মিশ্র। তাহলে গ্লসোফেরেঞ্জিয়াল কি করে, গ্লসোফেরেঞ্জিয়াল কি করবে, জিহ্বা ও গলবিলের মিউকাস পর্দায় বিভিন্ন সেন্সরি সাপ্লাই দিবে আর চেস্টীয় সাপ্লাইও দিবে, অর্থাৎ মাসেলগুলোকে সাপ্লাই দিবে। তাহলে এটা একটা মিশ্র স্নায়ু। ভেগাসের কাজ অনেক বেশি, সহজ কথা মনে রাখবা, ষড়যন্ত্র, ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, এই 4 জায়গায় সাপ্লাই দেয়। উপর থেকে নিচে যাবা, ষড়যন্ত্র, ফুসফুস, হৃৎপিণ্ড, পাকস্থলী, এই 4 জায়গায় সাপ্লাই দিতেছে। আর স্পাইনাল অ্যাক্সেসরি কি করবে, ও মেডুলা, তাহলে মেডুলা ভেগাস কি হবে, ভেগাসও কিন্তু মিশ্র। আর স্পাইনাল অ্যাক্সেসরি কি হবে, এটা চেস্টীয়। এটা কি করে, আমাদের মাথা ও কাঁধের সঞ্চালনের যে পেশিগুলো আছে সেগুলোকে সাপ্লাই দেয়। আর হাইপোগ্লোসাল সেটা জিহ্বার মাসেলকে সাপ্লাই দেয়, শেষ। এটাও চেস্টীয়। তাহলে এই নার্ভগুলো তোমরা যাগুলো বললাম, অর্থাৎ কাজগুলো পড়ে ফেলবা আর উৎসটা পড়ে ফেলবা, পড়ে ফেললেই তোমাদের কি হয়ে যাবে, এটা শেষ হয়ে যাবে। তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি ব্রেইন পড়লাম, আমাদের স্পাইনাল কর্ড পড়লাম, নার্ভাস সিস্টেমটা পড়লাম, সাথে আমাদের কর্টিক স্নায়ুগুলো পড়ে ফেললাম। তো এটার উপর তোমরা সুন্দর করে এক্সামটা দিয়ে দিবা। আর সততার পেইড ব্যাচ তোমরা আস্তে আস্তে তোমরা জানো, সেই ব্যাচে তোমাদের সবগুলো চ্যাপ্টার খুব সুন্দর করে শেষ করানো হবে। তোমরা চাইলে সেটাতেও জয়েন হতে পারো। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।